ছোট্ট এই জীবনে অভিজ্ঞতার শেষ নেই। এমনও মানুষ দেখেছি যারা ঘরে দেশি মুরগি রান্না করার পরেও বলেছিল ডাল আর ডিম ভাজি করেছি, অথচ খুব সাধারণ খাবার খেয়েও বলতে পারেনি সাধারণ খাবারগুলোই খাচ্ছি। ডাল ডিম ভাজি করেও বলেছি মুরগি দিয়ে ভাত খাচ্ছি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকালের ব্লগটা সকালের শুরুটা স্কিপ হয়ে গিয়েছে। প্রতিদিন সকালের দৃশ্যগুলো দেখাতেই হবে এমন তো কোনো কথা নেই। দুপুরের 11টার পর থেকেই শুরু করলাম। ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারের। আজকে বসাইনি, কেননা রাইস কুকারের পাতিলটা দেখে একটু ভয় লাগছিল, মনে হচ্ছে যে তারটা আছে ওটাতে একটু সমস্যা মনে হচ্ছিল, তাই রাইস কুকারে বসালাম না। তো নিচে গিয়েছিলাম, একটা কাঁঠাল কিনে আনলাম। কাঁঠালের দিন এসেছে, আর কাঁঠাল খাবো না। তো বাসা থেকে যখন দেখলাম দোকানের সামনে কাঁঠাল উঠিয়েছে, তো নিচে চলে গেলাম, কাঁঠালটা কিনে নিয়ে আসলাম, যদিও এখনো কাঁচা আছে। আর এখানে ধনিয়া পাতা, শসা ক্ষীরা, আর হচ্ছে যে ক্ষীরা না, এটাকে শসাই বলে সম্ভবত। শসা নিয়ে এসেছি, আর হচ্ছে বেগুন নিয়ে এসেছি। ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, যদি ওরা সবজি খায় না তো বেগুনটা হলে দেখা যায় যে বেগুন ভাজি হলে খেতে চায়। তা আমি ওদের জন্য বেগুনটা ভেজে নিব আর আমার জন্য ভর্তাটা করে নিব। আসলে বাচ্চা কাচ্চা কথা বলে লাভ নেই, কখন কি খায় তা বলা যায় না। তবে সবজিটা কোনো বাচ্চাই খেতে চায় না, সচরাচর একটু প্রসেসিং করে না দেওয়া পর্যন্ত কোনো বাচ্চাই খায় না। আমার বাচ্চারাও এর ব্যতিক্রম না। আমি এখানে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি, আর এমনভাবে কাটছি যাতে করে আমি এটার চারা রোপণ করতে পারি। আসলে আমরা তো গৃহিণীরা সবসময় বাইরে যাওয়া সম্ভব হয় না, বিশেষ করে যাদের হাজবেন্ড প্রবাসে থাকে, ঘরে কোনো পুরুষ থাকে না। খুব দরকারের সময় দেখা যায় যে ধনিয়া পাতাটা আনা ঘরে না থাকলে বাইরে গিয়ে যে কিনে আনবো সেটার ব্যবস্থাও থাকে না। আর যেহেতু খুব কম পরিমাণে বাইরে যাওয়া হয়, আর গেলেও কিন্তু সবসময় সবজি কিনা হয় না আমার। তো যখনই সুযোগ পাই, যখনই দেখি, তখনই নিয়ে আসার চেষ্টা করি। তো আমি এগুলোকে রোপণ করব, আর হচ্ছে যে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব, পাতাগুলোকে সংরক্ষণ করব। এদিকে চলুন আমি একটু ব্যালকনিতে নিয়ে যাই। আর এদিকে আমার ফ্রিজের অবস্থা দেখেন, মানে নাড়াচাড়া করে রাখিনি, যার কারণে হচ্ছে যে একদম নিচের অংশগুলো আটকে গেছে। আর আমি হচ্ছে যে আবারও পরিষ্কার করতে হয়েছে আমাকে, সব কিছু উলট পালট করে বের করে। যাই হোক, আবার নতুন করে ফ্রিজে সব কিছু নেড়ে চেড়ে রেখেছি। আর এদিকে দেখুন ছোট ছোট ধনিয়া পাতা গাছ যেগুলো উঠেছে, সেগুলো হচ্ছে যে আমি আগের বার যখন রোপণ করেছিলাম সবগুলো তো আর টিকে নেই, কয়েকটা টিকে ছিল। তো ওই কয়েকটার মধ্যে দেখালাম। এভাবে আমি যখন এগুলো রোপণ করব তখন কিন্তু সবগুলো টিকবে না, কয়েকটা টিকে যাবে, কয়েকটা মারা যাবে। এটাই হচ্ছে গাছগাছালির অবস্থা। আর এদিকে অফ ক্যামেরায় আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি, যেগুলো বাচ্চারা খাবে ওগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর যেগুলো ভর্তা করব, একটাতে পোকা ছিল, সেটাকে আমি যেভাবে পেরেছি পোকাগুলো ছাড়িয়ে বাদ বাকিগুলো একটু গোল কেটে নিয়েছি, ওগুলোকে ভর্তা করব। বেগুন ভর্তার এই রেসিপিটা আসলে যদি আমি আগে জানতাম, আগে থেকে বেগুন ভর্তাটা খেতে পারতাম। যেহেতু জানতাম না, তৈরি করে খেতেও পারিনি, তো আমি এখন যেভাবে তৈরি করেছি ওভাবে কিন্তু অনেক টেস্ট হয়, আর আমি নিশ্চিন্তে বেগুনটাকে খেতে পারি। বেগুন ভাজি করে তারপর হচ্ছে যে আমি ভর্তাটা করি। অনেকে আছে সিদ্ধ করেন বা পোড়া দেন, তো আমার ওভাবে খেতে ভালো লাগে না, কেননা বেগুনের ভিতর পোকা থাকবেই। আমার ছোট থেকে মনে হতো যে বেগুন মানেই বেগুনের ভিতর পোকা থাকবে। তো এই যে দেখেন, এখানেও কিন্তু আমি বড় একটা বেগুন যেটা নিয়েছিলাম সেটার মধ্যে পোকা ছিল। তো আমি এভাবে কেটে নেওয়াতে পোকাটাও ফেলাই দিছি, আর হচ্ছে যে নিশ্চিন্তে এখন ভেজে আমি এটাকে ভর্তা করে খাবো। তো এক একজনের হাতের রান্নার স্বাদ কিংবা ভর্তা করার স্টাইল এক এক রকম হয়।
সেই সাথে মানে স্বাদেরও তারতম্য হয়। তো আমার উপরের ফ্ল্যাটের এক ভাবি সব বেগুন ভর্তা করলে নিয়ে আসতো। ভাবির হাতের বেগুন ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। ভাবি হচ্ছে যে আলু দিয়ে করে। তো আসলে ওনার স্টাইলে আমি জানি না উনি কীভাবে করে। তা আমি যেভাবে করছি আজকে সেভাবেই শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একদম বেরেস্তার মতো করে নিব। যদিও আমার কুকিং চ্যানেলে হচ্ছে যে এরকম একটা রেসিপি দেওয়া আছে, তবুও আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনারা তো আর আমার কুকিং চ্যানেলে গিয়ে উকি-ঝুঁকি মারবেন না অবশ্যই। তাই ব্লগ চ্যানেলে দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচিগুলোকে একদম বেরেস্তার মতো করে নিব। আর এভাবে ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। মরিচগুলোকেও টেলে নিচ্ছি। আর এভাবে টেলে প্রত্যেকটা জিনিস আমি হচ্ছে যে মানে ভর্তা করে নিব, দেখে বুঝতে পারবেন। আর বেগুনের যে চামড়াটা আছে সেটাও আমি ছড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার পিচ্চি একটা একটা করে ও হচ্ছে যে সবগুলা বেগুন নিয়ে গেছে অন্য একটা বাটিতে। তো মেয়েরা হচ্ছে যে মায়ের সহযোগী হয়, কাজ করতে পারুক আর না পারুক মেয়েরা কিন্তু মায়ের পাশে পাশেই থাকে। সন্তান এমন একটা জিনিস যাকে আপনি যত বেশি আগলে রাখবেন তত বেশি কাছে থাকতে পারবেন। সন্তানকে আগলে না রেখে যদি দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কিংবা দূরে সরিয়ে রাখেন, সে কষ্ট পেয়ে আপনার কাছে থাকবে না, কষ্ট পেয়ে দূরেই চলে যাবে। কেননা আপনি তাকে যেভাবে পরিচালনা করবেন সে ওইভাবে পরিচালিত হবে। একটা মা হিসেবে কর্তব্য হচ্ছে সন্তান দূরে চলে গেলেও সেই মা সন্তানকে আগলে রাখা। কেননা মা হচ্ছে বয়সে বড় আর সে হচ্ছে মা। সন্তান ভুল করবে, করতেই পারে, মা হিসেবে আগলে রাখাটা প্রত্যেকটা মায়ের কর্তব্য। আর যে মা সন্তানকে আগলে রাখে পৃথিবীর কোনো কিছুর শক্তি নেই সেই সন্তানের ক্ষতি করা কিংবা সন্তানকে উঁচু গলায় কেউ কথা বলা। যে মাটা সন্তানকে আগলে রেখেছে সেই সন্তানটাই সবচেয়ে ভালো আছে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গাতে মানে অনেক জায়গায় বলে ভুল হবে, তবে এমনও কিছু কিছু জিনিস দেখেছি যে অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের সন্তানকে ছোট করে ফেলা বা নিজের সন্তান থেকে দূরে সরে যাওয়া, এমনও কিছু মা আছে যারা হচ্ছে যে অন্যদেরকে প্রাধান্য দিতে গিয়ে নিজের সন্তানকে দূরে ঠেলেছে বারবার। যদি নিজে চোখে না দেখতাম বিশ্বাস করতাম না। যখন দেখি মায়েদের মধ্যে এমন পার্থক্য, সত্যি আমি অবাক হয়ে যাই যে আসলে সন্তানরা যেরকম আলাদা মারাও বুঝি তেমনি আলাদা হয়ে যায়। পৃথিবীতে এমনও সন্তান আছে যারা মাদেরকে ছাড়া থাকতে পারে না, পৃথিবীতে এমনও মা আছে যারা সন্তানদেরকে ছাড়া থাকতে পারে না। আবার পৃথিবীতে এমনও সন্তান আছে যারা মাদেরকে ছাড়া থাকতে পারতেছে, আবার এমনও মা আছে যারা সন্তানদেরকে ছাড়া থাকতে পারতেছে। এমনও মা আছে যারা সন্তানদেরকে ছোটবেলায় ফেলে চলে গিয়েছে, এমনও মা আছে সন্তানকে মেরে ফেলেছে, এমনও মা আছে সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এমনও মা আছে যারা সন্তানকে আগলে রেখে মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে আগলেই রেখেছে। তো সন্তানের মধ্যে যেরকম পার্থক্য হয়ে যায়, মায়েদের মধ্যে অনেক রকম মা থাকে। শুধু জন্ম দিলেই কিন্তু মায়ের মতো মা হওয়া যায় না। জন্ম দিলেই যে মা এমনটাই ভাবতে এখন অবাক লাগে মাঝে মধ্যে। জন্ম দিলে যে সন্তানের মতো হয় সেটাও ভাবতে অবাক লাগে। টিভিতে বা কোনো চ্যানেলে কোনো নিউজে যখন দেখি মায়েদের অবস্থা খুবই খারাপ, পচে গেলে মরছে। আসলে জানি না
আন্তরিকতার খাতিরে সন্তান সবগুলোই কি এমন হয়ে যায়, নাকি এখানে কোনো না কোনো ঘাটতি ছিল? আন্তরিকতার অভাবটা মানে এতটাই দূরত্ব চলে গিয়েছে যে একটা মা মরে গিয়েছে, সন্তানরা খবর নেয় নাই। একটা সন্তান খারাপ হইতে পারে, 4-4টা সন্তান কেন খারাপ হইল? 4-4টা সন্তান কেন দূরে চলে গেল? তো যাই হোক, পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক, পৃথিবীর সকল সন্তানরা ভালো থাকুক, প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তানকে আগলে রাখুক। পৃথিবীতে সন্তান আর মা বাবা সম্পর্কটা এমনই একটা সম্পর্ক, দুনিয়ার সব কিছু আলাদা হয়ে গেলেও মা বাবার সন্তানের সম্পর্ক আলাদা হয় না। তাই অন্য সম্পর্ককে 2 দিনের জন্য ভালো করতে গিয়ে নিজের সন্তানদেরকে দূরে ঠেলে দেওয়াটা একদম উচিত না আমি মনে করি। আমারও সন্তান আছে, আমি আমার সন্তানদের জন্য এখন অন্যরকম হয়ে গেছি। মনে হয় যে আমার সন্তানদেরকে যে বেশি আদর করবে আমিও তাদেরকে বেশি আদর করব, এমন একটা পর্যায়ে চলে গেছি। অন্যদিন আবারও গল্প হবে, আবারও কিছু গল্প শোনাবো। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।